পানিতে নামার জন্য এই ভাইয়ের প্রস্তুতি প্রায় শেষ। উনি এখন শিকল পরে নেবেন এবং মাস্ক পরে নিলেন যেন পানির নিচে ডুবে থাকা যায়। পানির তলে নামছি, মোটামুটি 18,000 মুখলুপের মধ্যে বেশি অংশ পানির তলেই থাকে। আচ্ছা, একটা পাক পবিত্র যদি না নামা যায়। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো হলো রোজা থেকে ডুবুরিরা অক্সিজেন দিয়ে কীভাবে মাছ শিকার করে থাকে। কীভাবে বলতে এটা পদ্ধতিটা আগে থেকে জানেন, কিন্তু রোজা অবস্থাতে তারা কেমন মাছ পায় এবং কতটুকু সময় পানির মধ্যে থাকতে পারে ইত্যাদি বিষয়গুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। তো তাদের কষ্টের সময়গুলো একটু শেয়ার করব, সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। তারা নৌকা নিয়ে ওয়েট করতেছে, আমি এখানে যাবো। আসসালামু আলাইকুম ভাই। কত যাবেন আজকে? এইখানেই নৌকার উপর চলে আসছি, ভাইয়েরা প্রস্তুতি নিচ্ছে নামার জন্য। মাছ নাকি শুনছি এখন কম প্রত্যেক বছরের তুলনায়, কারণ নদীতে যে ব্লকগুলো, যে ব্লক দেখা যাচ্ছে, ব্লকগুলো দেয় সেগুলো বালুর নিচে ঢুকে গেছে না ভাই, আর উপরের গুলো বের হয়ে গেছে, যার ফলে ব্লকের অভাবে মাছ পাওয়া যাচ্ছে। মাছ পাওয়ার অন্যতম বিষয়বস্তু হচ্ছে ব্লক থাকা লাগবে নদীতে, ব্লক, তারপর নিচে আঠলি মাটি বাড়ায় থাকা লাগবে। আঠলি মাটি নাই, এঁটেল মাটি নাই, তারপরে ব্লক নাই, যার ফলে মাছগুলো লুকানোর জায়গা করতে পারছে না, বাসা করতে পারছে না, ভাইয়েরা মাছও পাচ্ছে না। রোজা আছেন তো না ভাই? হ্যাঁ, রোজা রেখে পানির মধ্যে নেমে এভাবে অক্সিজেন নিয়ে থাকতে অসুবিধা হয় না? সমস্যা হয় না, তাই না? আর দেখা যাচ্ছে যে তেল মাখে একদম ভাই চুকচুকি হয়ে গেছে। ওদিক জাল দিয়ে আছে, আরেক পক্ষ এরাও ডুবুরি, এরাও মাছ ধরবে এখানে। ওই নাই, ওই হাফ কেজি মতন মাছ ধরেছে। একটা ভিডিও ছিল প্রায় 2 বছর আগেকার সম্ভবত। তো বেশ কিছু ভাই প্রশ্ন করেছিলেন, ওইটা এক প্রকার ভাইরাল ভিডিও ছিল। ভাই এই অবস্থাতে অজু করতেছিল, তো অনেকে দাড়ি টুপিওয়ালা মৌলানা ফতোয়াবাজ আছেন যারা বলছিলেন যে এভাবে অজু করা যায় কিভাবে, এভাবে উনি জান্নাত চলে যাবে নাকি, বিষয়টা এরকম। ভাই এভাবে অজু করার বিষয় আপনি বলেন তো আমাকে। বিষয়টা হলো, ধরেন একটা পাক পবিত্র হয়ে নামতে হবে, তারপর একটা এই যে নদীতে পানির তলে নামছি, মোটামুটি 18,000 মুখলুপের মধ্যে বেশি অংশ পানির তলেই থাকে। আচ্ছা, একটা পাক পবিত্র যদি না নামা যায় তাহলে সমস্যা হতেই পারে। হ্যাঁ, এই কারণে। আচ্ছা, এবার আমার উত্তরটা শুনেন। আমার উত্তরটা হলো, নামাজ পড়ার আগে শুধু অজু করতে হয়, বিষয়টা এরকম না। অজু একটা আরবি শব্দ অথবা ফার্সি শব্দ। অজু শব্দটার হলো নাপাক হওয়া, মানে পাক পবিত্র হওয়া। সরি, পাক পবিত্র হওয়া, নাপাক হওয়া না। তো বিষয়টা হলো নামতে হবে। এখন অজু আমি যে কোনো সময় করতে পারি, পরীক্ষা দেওয়ার আগে অজু করতে পারি, আমি কোনো জায়গায় বেড়াত যাওয়ার আগে অজু আমার মানসিকতার উপর ডিপেন্ড। এখন অজু করব, আমার পায়ে হাফ প্যান্ট থাকুক না পোশাক না থাকুক সেটা ডাজেন্ট ম্যাটার হলো আমাকে অজু করতে হবে। অজু করে আমাকে মানসিক প্রশান্তিটা আনতে হবে, আমাকে শরীরটা পবিত্র করতে হবে। এখন পোশাক ছাড়া তো অজু করে না, ভাইয়ের হাফ প্যান্ট একটা আছে। এখন এই অবস্থাতে তো উনি দাড়ি টুপি, এই কি বলেন, পাঞ্জাবি জুব্বা পরে নামতে পারেন না। তো যারাই প্রশ্ন করেছিলেন তাদের উত্তরটা আজকে দিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন আপনারা। ভাই এই যে 20 বছর বা 15 বছর হলো এই পদ্ধতিতে মাছ শিকার করেন। ওই যে আরেক ভাই আছেন হাবিবুর ভাই, উনিও মারেন। আমি যাদেরকে দেখছি, যাদেরকে বলতে এই দুজনকেই দেখছি সব সময়, তো নামার আগে এনারা অজু করে। ভাই তার পোশাক নিয়ে প্রস্তুত হচ্ছে। উপরে যেটা দেখছেন লতারের মধ্যে, এটা হলো অক্সিজেন মাস্ক, এটার মাধ্যমে সে অক্সিজেন নিয়ে থাকে। প্রতিদিন মাছ মারতে নামার আগে তারা বস্তা বেঁধে নেন এবং প্রয়োজনীয় অস্ত্রপাতি বলতে মাছের গায়ে কালা হেনে সে মাছটাকে ধরার উদ্দেশ্যে সমস্ত অস্ত্রপাতি তারা নিয়ে নেন। তো তারা সবসময় তার নৌকার বিপরীত দিক থেকে নেমে থাকেন। এখন মাস্ক সেট করে যে শিকলটা দেখতে পাচ্ছেন তার হাতে, এই শিকলটার ওজন প্রায় 6 থেকে 7 কেজি। এটা না, অন্য একটা শিকল আছে, একটু অপেক্ষা করেন। এই মাস্কটার সাহায্যে তারা অক্সিজেন নিয়ে থাকেন, পানির মধ্যে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত থাকবেন, কোনো অসুবিধা হবে না। তাদের এই পদ্ধতিতে মাছ মারতে মারতে এক ধরনের অভ্যাস হয়ে গেছে, তাদের এখন আর তেমন কিছু মনে হয় না। যে এই যে শিকলটা দেখতে পাচ্ছেন, এই শিকলটার ওজন প্রায় 6 থেকে 7 কেজি। এটা তারা পিঠে দিয়ে রাখে, জাস্ট ওদেরকে পানির নিচে যেন ডুবে থাকতে পারে, মানে
মানুষের শরীরের ভিতরে তো ফাঁপা আছে, যার ফলে মানুষ পানির ভিতর থেকে উঠে আসে, ফুলে ফেপে ওঠে, কিন্তু এটা শিকলের মাধ্যমে তারা পানির ভিতরে ডুবে থাকে, ভারী ভারী হয়ে থাকে। এখন উনি নেমে যাবেন এবং এভাবেই তিনি প্রায় 30-40, কোনো কোনো সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় ধরে উনি পানির নিচে থাকেন। এটা একদম কিনারে মাছ ধরতেছে, যার ফলে এই যে দেখা যাচ্ছে, মানে ওনার বডি না দেখা গেলেও ঠিক নিকটে আছে, এখান থেকে প্রায় 2-3 ফিট নিচে আছে জাস্ট, ওই যে একদম নিকটে মাছ ধরতেছে। ব্লকের মধ্যে হাত ঢুকিয়ে মাছগুলো যেখানে লুকাই থাকে সেই মাছগুলো ধরে ওরা বস্তায় রাখে। এমন না যে মাছ চলাচল করতেছে, ব্যাপারটা এরকম না, মাছ লুকানো মাছগুলো ধরে তারা বস্তায় বন্দি করে থাকে। কিন্তু ব্লক বেশি থাকা, ব্লক অনেক সময় ডুবে যায় বালুর ভিতরে, যার ফলে তারা আর মাছ পায় না, যেমনটা ভিডিওর প্রথমে আজকে বলা হয়েছিল। প্রায় 1 মিনিট পরে, 1 ঘন্টা পরে উঠে আসে। দীর্ঘক্ষণ পর ভাই উঠে আসলেন। ওরে প্রচুর সূর্য উঠে গেছে, মানে রোদ উঠে গেছে, সেই রকম গরম, এখানে টিকে থাকা মুশকিল এই গরমে। রোজা থেকে একদম বাজে অবস্থা, যতই বলুক সমস্যা হয় না, কিন্তু সমস্যা ঠিকই হয়। চিংড়ি কই? চিংড়ি 2 পিস। বড় না হ্যালো। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও নাইস ভাই, আল্লাহ দিছে আজকে, ভালোই দিছে। চমৎকার, যান রেসেন্স করেন। সুন্দর মাছ। এই চিংড়ি পালাস না, এদিকে থাক। দুটি মাছ ছোট ছোট দিয়েছি, এই শুধু তো সেটা যে টাকা হেভি আবার রেখে দিচ্ছি। আপনারা যেমন দেখলেন বস্তা কিন্তু খালি নিয়ে যাই, আপনারা আবার ভাইবেন উপর থেকে মাছ নিয়ে যাই। আমরা ভিডিও করার উদ্দেশ্যে, আসলে আমি ভিডিও করতে না আসলে ওনারা মাছ ধরে। আচ্ছা ভাই, এই যে আপনি বড় মাছগুলো ধরলেন, এর সাথে বড় মাছও তো পাওয়া যায়, তাই না? বা ধরেন তো আপনারা? ব্যাপার হলো নিচে তো কিছু দেখা যায় না, জাস্ট অন্ধের মতো মাছ শিকার করা, মানে হাতে বাদে আপনি ধরেন কিভাবে জিনিসটা বলা যায় না। বললেই তো বলছি যে মেরা মানুষ তো মাছ ধরে, হ্যাঁ হিসাব নিকাশ আছে না মাছ ধরে, মানে এরা তো গর্তের মধ্যে লুকায় থাকে মনে হয় না, লুকানো অবস্থায় আপনারা ধরেন। এমনি চলাচল করে ওই সময় তো ধরা সম্ভব না। ভাই উঠে আসছে প্রায় 30 মিনিট পরে। ভাই ঢালেন ভাই, ঢালেন। এগুলো চিংড়ি মাছ, বড় ডাল মাছ নাই খাইতে
ছবি তুলে এনেছে। কয়েকদিনের মধ্যে এতগুলো মাছ পেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে কটা পাইছে আছি দুজনের সাইজের মাছ। বুঝলেন নি আপনি যে এখানে কিছুক্ষণ হলেও 15 দিনের মধ্যে কেউ নামেনি, এই কারণে মাছটা পাচ্ছে। তো বলুন যে মাছ পাবে 10-15 দিনের মধ্যে কেউ নামে নাই, এর লেগে মাছ কটা পায়। বা বল্টু ভাঙ্গা দেখছি সুশুদ্ধ হয়ে গেছে, দেখ এটা চিহ্ন হাত সুশুদ্ধ হয়েছে, হাড় ভেঙে গেছে, কাটা ভেঙে গেছে, মেলা দিন একটা। যাক ভালো হয়েছে, আজকে 5 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 কেজি তো হবার কথা জোরে, সাইজের মাছ তো। নৌকা এখন যাচ্ছে মাছের আড়তের কাছে। মাছের আড়তে মাছগুলো বিক্রি করা হবে, এইমাত্র ধরা মাছ, রিঠা মাছ। এরকম রিঠা মাছ যদি আপনারা খাইতে চান জানাবেন, পাঠানো হবে ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি মাছের দাম এখন বেশি দাম, কারণ মাছের পরিমাণ কম, তার জন্য মাছের দামও বেশি। আর পরিমাণ যখন অ্যাভেলেবেল হয় বেশি, ঠিক আছে, যোগান যখন বেশি হয় তখন দাম কমে যায়, আর যোগান যখন কম হয় তখন মাছের দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। নদীর উপরে মনে হচ্ছে ফুল ফুটে আছে, ফুলের বাগান, এগুলো হচ্ছে ঘাস ফুল। যখন বর্ষাকাল হয় পানিগুলো একদম উপরে উঠে যায়, যে খড়ির পালা দেখছেন এই সমস্ত জায়গাতে উঠে যায়। তখন এখানে ইলিশ শিকার করার জন্য ওই যে জাল পাতে, কি যেন বলে ওটাকে, খেওয়া জাল, চাকনি জাল। আর এখন নদীর পানি শুকিয়ে গেছে, আর এগুলো হচ্ছে ইন্ডিয়ার অংশ, এগুলো হচ্ছে ইন্ডিয়ার জমি। আর এই ক্রস হয়ে আবার এইখানে গেছে, এটা আবার বাংলাদেশের জমি। মানে বাংলাদেশের ম্যাপে দেখবেন যাচ্ছি চারঘাটের পশ্চিম দিকে, এখানে হলো সাগরপাড়া, ঠিক আছে। সাগরপাড়া হচ্ছে এই পাশেই সাগরপাড়া। সো এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার, আর এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের। যারা আমাদের ইন্ডিয়ার আত্মীয় স্বজন আছেন, আন্টি এবং সাগরেরা, আরও অনেক ছোটো ভাই বোন আছে, তারা বসবাস করে যে এইখানে। প্রচণ্ড রোদ উঠছে নদীর তীরবর্তী এলাকাগুলোতে, এখানে গাছ নাই, যার ফলে প্রচণ্ড রোদ বোঝা যাচ্ছে, কিন্তু উপরে আবার তাকালে মনে হচ্ছে অন্ধকার। তো এখানে কিছু ছেলেমেয়েরা ব্যাট জাল সেলাই করতেছে, এরা অন্য সময় মাছ শিকার করে থাকে। এখন এইভাবেই চলবে এদের, যারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন এবং মাছের উপরে নির্ভরশীল যাদের পরিবার। দিনের বেলা জাল সেলাই করবে কিংবা ঘুম পাড়বে ইত্যাদি, আর রাতের বেলা তারা মাছ শিকার করবে। যে ভাই মাছ নিয়ে আসছেন, মাছগুলো এখন বিক্রি করা হবে। আমি যাবো হলো ওই বটগাছতলা। চলেন মাছ দেখি। ও বেশ অনেকগুলো মাছ। ভাই নিজের ধরা মাছ নিজে ওজন করে দিবেন। টোটাল 3200 টাকার মাছ হলো আজকে। এই হলো এদের কাজ। এনাদের ভাষ্যের মধ্যে প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে আজকে সবচেয়ে বেশি মাছ পাইছে। এই হলো এদের অবস্থা। তো থ্যাংক ইউ কষ্ট করে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ, এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। দেশে কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে দেখেন না কেন একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ ভাই।